আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাকেরকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন প্রতিদ্বন্দ্বীরা। অনলাইনে অপপ্রচারের অভিযোগ ছাত্রদলের। ভোট পেছানোর দাবির আড়ালে ৩০০ আসনে প্রার্থী দিয়ে প্রচারণা চালাচ্ছে জামাত। দলটির দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করলেন বিএনপি নেতা ফারুক। ওপেন হার্ট সার্জারির পর প্রথম দলীয় কর্মসূচিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভয় ও শঙ্কামুক্ত দেশ গঠনে জনগণকে পাশে থাকার আহ্বান। শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ। নূরের ওপর হামলাকারীদের বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ফ্যাসিবাদ বিরোধী সব দলের। বিআরবি কেবল শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিকে ডাকসু নির্বাচনের শেষ সময়ে ভোটারদের মন জয়ে প্রচারণার মাত্রা বাড়িয়েছেন প্রার্থীরা। জুমার নামাজ শেষে উৎসবের আমেজ বিরাজ করে গোটা ক্যাম্পাসে। বিভিন্ন হলের মসজিদে প্রচারণা চালায় তারা। শেষ মুহূর্তে এসেও থেমে নেই প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ডাকসু নির্বাচনের আগে শেষ শুক্রবার, প্রচারণারও বাকি মাত্র 2 দিন। তাই এদিন প্রার্থীরা ছুটে বেরিয়েছেন হলের মসজিদগুলোতে। জুমার নামাজ শেষে নির্বাচনী ইশতেহার ও লিফলেট ভোটারদের হাতে তুলে দেন তারা। শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে, পলিসিগুলো আছে, সেগুলো আদায়ের ক্ষেত্রে সে কার্যকরী ভূমিকা রাখবে হল সংসদে। তার ভোকালটাকে রেজ রাখবে বা স্ট্রং রাখবে। হল ভিত্তিক যে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, এটা থেকে বেরিয়ে স্টুডেন্টরা চাচ্ছে একটা ভ্রাতৃত্বমূলক রাজনীতি। ভোট নিয়ে যখন ক্যাম্পাসে টান টান উত্তেজনা, তখন প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে, সেটি আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। তবে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী সাদেক হোসেন। জালালউদ্দিন মোহাম্মদ খালেদের সাথে যেহেতু সেই জোট গঠন করছে, প্রার্থিতা বাতিলের আগে তিনি যদি প্রত্যাহার করতেন, হয়তো তিনি আরেকজনকে নিতে পারতেন, ওই সুযোগটা ছিল। কিন্তু এখন এমন সময় এসে সে প্রার্থীটা বাতিল করছে, এখন কাউকে নেওয়ার সুযোগ নাই। এটা আমি মনে করি একটা রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে তারা এই জিনিসটা সামনের দিকে সুনিপুণভাবে আগাইছে। এদিকে জুমার নামাজ শেষে মুহসিন হলে প্রচারণা চালায় ছাত্র দলের ভিপি প্রার্থী। বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন গ্রুপ। এই অনলাইন প্রপাগান্ডা চালানোর জন্য আমাদের কাছে তথ্য আসছে, একটা মেসিভ প্রিপারেশন চলছে। আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা মেসিভ একটা অনলাইন প্রপাগান্ডা চালানোর প্রিপারেশন চালাচ্ছে। সুতরাং গোটা বাংলাদেশ যেন এই ব্যাপারটাতে সচেতন থাকে। একই সময় সূর্য সেন হলে গণসংযোগ করে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। তার অভিযোগ, বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেয়া হলেও প্রশাসন একপাক্ষিক আচরণ করছে। সবাইকে অনুরোধ করব, এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। অন্যদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে 10 সেপ্টেম্বর ভোর 6টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জাকসু হল সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসব মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আবিদ বলেন, নির্বাচন নিয়ে প্রত্যাশা জানতে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন তারা, তুলে ধরছেন নিজেদের ইশতেহার। ছাত্রদল ঘোষিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি বলেন,
সবার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা তার প্রচারণার লক্ষ্য। নির্বাচনের গুরুত্ব বোঝাতে প্রচারণা চালাচ্ছেন বলে জানালেন স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের ভিপি প্রার্থী মাহফুজ ইসলাম মেঘ। নির্বাচনী প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছে সব প্রার্থী। 11 সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ উপলক্ষে আগামী 9 থেকে 11 সেপ্টেম্বর সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় নির্বাচন বানচালে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে, তাই কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, দলটি ভোটে যেতে একদিকে পিআর সহ নানা দাবি সামনে আনছে, অন্যদিকে 300 আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য জামাতকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। ফারুক বলেন, গেল 1.5 দশক বিএনপি সহ বিরোধী মতকে নিশ্চিহ্ন করতে রাষ্ট্রীয় মদদে দমন পীড়ন চালিয়েছে পতিত শেখ হাসিনার সরকার। নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মায়ের, নানা মোব সৃষ্টি, নানা পিপিআর এইসব সৃষ্টি করে নির্বাচন বানচাল করার একটা প্রক্রিয়া শুরু করছে। একদিকে পিআর না হলে নির্বাচনে যাবো না, আর একদিকে গণভোট না হলে নির্বাচনে যাবো না। 300 প্রার্থী কিন্তু ডিক্লেয়ার করে মসজিদে শুরু করে দিছে, ঘরে ঘরে শুরু করে দিছে, বেহেশতে নিয়ে যাবো যদি দাঁড়িপাল্লারে ভোট দাও। দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। ভয় ও শঙ্কামুক্ত রাষ্ট্র গঠনে জনগণকে জামায়াত ইসলামীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত শুধুমাত্র দেশের মানুষের জন্য রাজনীতি করে দাবি করে তিনি বলেন, ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নতি হবে তাদের প্রধান লক্ষ্য। রাজধানীতে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে আমিরে জামাত এসব কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। প্রথম প্রমাণ হচ্ছে জুলাই মাসে জামায়াতের সমাবেশে অসুস্থ হবার পর চিকিৎসা শেষে প্রায় 1.5 মাস পর দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নির্বাচনী এলাকা মণিপুরি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ শাখা। এ সময় চিকিৎসা নিতে আসেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ক্যাম্পে চিকিৎসা দেন রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব না। এ সময় নিজের অপারেশন দেশে করানোর প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, যারা হাঁচি কাশি দিলেই বিদেশে চিকিৎসা করাতে যান তাদের জন্য এটা ছিল একটা প্রতিবাদ। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক দুর্নীতি মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে জামায়াতের প্রধান লক্ষ্য। দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা, বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের যারা এমপি নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবেন না বলেও জানান জামায়াত আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয় পার্টিকে ভারত আবারও বিরোধী দল বানাতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, শুধু জাতীয় পার্টি নয়, 14 দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। শাহবাগে দলটির সংহতি সমাবেশে একথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজড, স্বৈরাচারের আর প্রত্যাবর্তন হবে না। রিপোর্ট আদ্দিন সজীবের। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ থাকার পরেও জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন ওঠে গণ অধিকার পরিষদের এই সমাবেশে। প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। জাতীয় পার্টিকে আওয়ামী দোসর উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিকরা বলেন, জাপা সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোনো দেশের পুতুল খেলার পাত্র হবে না। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, হাসিনা যে অপরাধ করেছে, জিএম কাদের কি অপরাধ করেছে। এজন্য মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী বাজারে প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম। থরে থরে সাজানো সবজি, কিন্তু সবই ক্রেতা সাধারণের নাগালের বাইরে। 80 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ এখনো 200 টাকা কেজি। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, মুরগি, ডিম, ডাল সবকিছুর দাম বাড়তি। ভরা মৌসুমেও 1 কেজি রূপালী ইলিশের দাম 2600 থেকে 3000 টাকা। তবে আমদানির ফলে কোনো কোনো চালের দাম কেজিতে 1-2 থেকে টাকা কমেছে। রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। মাছের বাজারে হাত দেওয়া যাচ্ছে না, মাছ কেনার মতো সাধ্যসামর্থ্য নেই। আমাদের দেশে একসময় প্রচলিত প্রবাদ ছিল, মাছে ভাতে বাঙালি। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যা দাম, তাতে মাছ তো দূরের কথা, ডাল ভাত জোটানোই কষ্টকর হয়ে উঠেছে। বাজারে এসে হতাশ ও অসহায় ক্রেতারা। বেগুন বেচতেছি 120 টাকা, বেগুন আরেকটা বেচতেছি 100 টাকা, করলা উস্তা 100 টাকা কেজি, ঢেঁড়স 100 টাকা কেজি। স্যালারি তো আমাদের এভাবে বাড়ছে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো বেড়েই চলছে, তো আমাদের তো চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মাছ গোশের কথা আমি বাদই দিলাম, সবজিটা সাধারণ মানুষ কিভাবে ব্যবহার করবে? যে দিনে 500 টাকা ইনকাম করে, যদি 100 টাকা করে কেজি সবজি হয়, তাহলে সে কিভাবে শুধু সে কি সবজি কিনেই তো ভাত খেতে পারবে না। মোটা চাল এখনো 50 টাকার নিচে মিলছে না। ভালো মানের চাল কিনতে হলে গুনতে হবে কেজি প্রতি 80 থেকে 90 টাকা। সম্প্রতি আমদানি শুরু হওয়ায় কোনো কোনো চালের দাম সামান্য কমলেও বাজারে তার প্রভাব সামান্যই। নাজির চাল 80 থেকে 82 টাকা, আর মিনিকেট 78 থেকে 80, আর আটার চাল আছে 58 থেকে 60 টাকা। মাছের বাজার আরও অস্থির। রূপালী ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ভরা মৌসুমেও দাম কমার লক্ষণ নেই। দেশি মাছের বাজারও চড়া। এখন পুরো ইলিশের মৌসুম, কিন্তু ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বাড়িতে মেহমান আসছে, সেই হিসাবে একটা ইলিশ কিনবো, কিন্তু 2400 টাকা কেজি। 1.5 কেজি আলা 3000 থেকে 1 কেজি 400 গ্রাম, আবার 1 কেজি 200 গ্রাম আছে, 100 গ্রাম আছে 2600-2700 টাকা কেজি। হঠাৎ করেই বেড়ে গেছে মসুর ডালের দাম। সয়াবিন তেলের দাম এখনো 195 টাকা লিটার। মসুর ডাল প্রতি কেজিতে আপনার 15 থেকে 20 টাকা বাড়ছে। স্বস্তি নেই মুরগির দামেও। গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগি এখন 180 টাকা কেজি। দেশি 550 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা দরে। ডিমের দাম গেল সপ্তাহে কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে। মনে করেন এটা 10 টাকা কম বেশি হয় প্রতিদিন, অথবা কম কিনলে কম হয়, একটু বেশি কিনলে একটু বেশি। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম 140 থেকে 130 টাকা আসছে,
এখন আবার একটু বাড়তির দিকে 135 টাকা এখন পার ডজন চলে। দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারির দাবি জানালেন বাজার করতে আসা সাধারণ মানুষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। গত 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে প্রায় 2,500 মানুষের প্রাণহানি ও কয়েক হাজার আহত হয়। বিধ্বস্ত হয় প্রায় 8,000 ঘরবাড়ি। দুর্যোগ কবলিত এলাকায় আশ্রয়, খাদ্য, পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক মানবিক সহায়তার উদ্যোগ নেয়। সকাল 8টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ পরিবহন বিমান ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হয়। 11 টনেরও বেশি এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি, গুঁড়ো দুধ, ওষুধ, কাপড়, বিছানাপত্র, মশারি ও অন্যান্য জরুরি সামগ্রী। এই মানবিক সহায়তা আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘব করবে বলে আশা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর। এর আগে 2022 সালের ভূমিকম্পের পরও আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল বাংলাদেশ। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে। কুড়িগ্রামে তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে নাকাল জনজীবন। গেল 1 সপ্তাহ ধরে চলা গরমে ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও শিক্ষার্থীদের পড়াশোনা। স্থানীয় মিল কারখানাগুলো হাত গুটিয়ে বসে আছে। এছাড়া ফ্রিজিংয়ের অভাবে নষ্ট হচ্ছে পচনশীল পণ্য এবং ওষুধ। আবহাওয়া অধিদপ্তর জানায় মাস জুড়ে থাকবে গরমের তীব্রতা। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। ভাদ্র মাসের শেষেও বৃষ্টির দেখা নেই কুড়িগ্রামে। প্রতিদিন করে 8 থেকে 10 ঘন্টার লোডশেডিং আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জীবনযাত্রা। ছড়িয়ে পড়ছে জ্বর, ডায়রিয়া সহ নানা অসুস্থতা। অন্যদিকে বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা, কৃষি, ব্যবসা পরিচালনা ও কাঁচা পণ্য সহ ওষুধ সংরক্ষণ। প্রচন্ড গরম, এই গরমে আমাদের স্কুল যেতে অনেক কষ্ট হয়, বিদ্যুৎ ঠিক মতো থাকে না। প্রচন্ড গরমে আমাদের স্কুল যেতে কষ্ট হয়, কারেন্ট থাকে না। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা মঙ্গা থাকে বা 22 ঘন্টা মঙ্গা থাকে না, বিদ্যুৎ থাকে না। বাড়ির বাচ্চা কোষার মানে কি করে ডায়রিয়া, এখন হাসপাতাল ধরি, এখন মানে বাচ্চা ধরি যাবা নিচে। কারেন্ট থাকে না আর প্রচুর গরম, গাড়িরও ইনকাম নাই। জেলায় প্রতিদিনই 33 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও কমছে না গরম। গত 2 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা আমাদের এই অঞ্চলে ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, ম্যাক্সিমাম তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল-আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গ্রাহকের আমানত সুরক্ষা ও দ্রুত সেবাদানের অঙ্গীকারে মতিঝিলে নতুন অফিস উদ্বোধন করল আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। দিলকুশা সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় পরিচালক মীর মাহফুজুর রহমান, মোহাম্মদ ফুয়াদ হোসেন, রেজাউল করিম, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল করিম ও উপব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান খান। এ সময় প্রধান অতিথি গ্রাহকের আস্থা অর্জনে শরিয়া সম্মত বিনিয়োগ ও সততার সাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এখন আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আনুতিন চার্নভিরাকুল।
তিনি দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভুম জায়থাই পার্টির প্রেসিডেন্ট। পার্লামেন্টে এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ এমপি আনুতিনের পক্ষে ভোট দিয়েছেন। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের মোট আসন সংখ্যা 492। বিজয়ের জন্য 58 বছর বয়সী আনুতিনের কমপক্ষে 247 জন এমপির ভোট দরকার ছিল। আনুতিনের পক্ষে ভোট দিয়েছেন 311 জন এমপি। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে গত 29 আগস্ট থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী পাইংতংতার্ন সিনাওয়াত্রা, যিনি দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অপব্যবহার ঠেকাতে কর্তৃপক্ষের নিবন্ধনের সিদ্ধান্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেছে নেপাল। দেশটির সরকারের দাবি, ভুয়া আইডির মাধ্যমে ব্যবহারকারীরা ঘৃণা ও গুজব ছড়িয়ে সাইবার অপরাধ ও সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিবন্ধন করতে বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় নেপাল সরকার। এতে শর্ত হিসেবে নিবন্ধনের সময় স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী ও কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম দেওয়ার কথা বলা হয়। এর মধ্যে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ নিবন্ধন করলেও ফেসবুক সহ কিছু প্ল্যাটফর্ম নিবন্ধন করেনি। তবে এ নিয়ে মূল প্রতিষ্ঠান মেটা কোনো মন্তব্য করেনি। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডির সোভানবাগে ড্যাফোডিল প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মীর জাহিদ হাসান। অনুষ্ঠানে 400 ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে মেধা তালিকায় সেরা 15 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল, 3 জনকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড এবং 2 জন শিক্ষার্থীকে সফল অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে কাল কাঠমান্ডুতে মাঠে নামবে বাংলাদেশ। 2টি ম্যাচ খেলতে বুধবার সেখানে পৌঁছায় হাবিয়ের ক্যাবরেরার দল। 9 সেপ্টেম্বর শেষ ম্যাচে মুখোমুখি হবে 2 দল। তার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সামিত আর হামজা দেওয়ান চৌধুরীকে। তবে বাংলাদেশের কোচ বলেন, এ দুজন না থাকায় তাদের জায়গায় যারা সুযোগ পাবেন তারা বেশি সময় খেলার সুযোগ পাবেন। নিজেদের প্রমাণের সুযোগ বাকিদের জন্য। নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় নেই বছর 3 বেশি সময়। এবার সেই বাধা পার হতে চায় লাল সবুজ দলের প্রতিনিধিরা। লিওনেল মেসির জোড়া গোলে বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেললেন বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি। আরেক ম্যাচে চিলিকে 3-0 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রিপোর্ট এস.এম. আশরাফের। আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে এটাই তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফএ প্রীতি ম্যাচ আয়োজন না করলে নিজের মানুষদের সামনে নিজের মাটিতে আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হবে না আর্জেন্টাইন জাদুকরের। মনুমেন্টালের গ্যালারিতে উৎসবের ঢাকে তাই বিদায়ের রাগিনী শুরু বেজেছে। তবে সেই বিদায়টা স্মরণীয় করে রাখলেন 8 বারের ব্যালন ডিওর জয়ী। 39 মিনিটে তার গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। 7 গোল করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লুইস দিয়াজকে ছুঁয়ে ফেলেন মেসি। তবে 79 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে তাকেও ছাড়িয়ে যান ফুটবল মহাতারকা। শেষ গোলটি লাউতারো মার্টিনেজের। এতে 17 নম্বর ম্যাচে 12তম জয় নিয়ে মাঠ ছাড়ল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
আরেক ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিল দলে ছিলেন না নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো সহ একাধিক তারকা। সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির দল মারাকানায় বল দখল, আক্রমণ সব বিভাগেই এগিয়ে থাকে। ৩৮ মিনিটেই সেলেসাওদের এগিয়ে নেন এস্তেভাও। ৬৫% বল দখলে রাখা ব্রাজিল প্রতিপক্ষের পোস্টে নেয় ২২ শট। তার একটি লক্ষ্যে পৌঁছায় ৭২ মিনিটে লুকাস পাকুয়েতা ব্যবধান বাড়ান। ৭৬ মিনিটে পাওলো দিয়াজকে বোকা বানিয়ে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুনো গিমারেস। এসএম আশরাফ, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করব সংবাদ, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। বাকেরকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন প্রতিদ্বন্দ্বীরা। অনলাইনে অপপ্রচারের অভিযোগ ছাত্রদলের। ভোট পেছানোর দাবির আড়ালে ৩০০ আসনে প্রার্থী দিয়ে প্রচারণা চালাচ্ছে জামাত। দলটির দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করলেন বিএনপি নেতা ফারুক। ওপেন হার্ট সার্জারির পর প্রথম দলীয় কর্মসূচিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভয় ও শঙ্কামুক্ত দেশ গঠনে জনগণকে পাশে থাকার আহ্বান। শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ। নূরের ওপর হামলাকারীদের বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ফ্যাসিবাদ বিরোধী সব দলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।